জাতিসংঘ সাধারণ অধিবেশনে 27 সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। দেখা হচ্ছে না ডক্টর ইউনূস মোদির, বৈঠক হবে মন্ত্রী পর্যায়ে। ভারতে 3000 টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত সরকারের। 26 সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে চালান, খুশি পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীরা। এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রে বসছে কোয়াড সম্মেলন। মোদি বাইডেন বৈঠকে গুরুত্ব পেতে পারে বাংলাদেশ প্রসঙ্গ। স্বাগত জানাচ্ছি প্রবাসী সংবাদের সঙ্গে আছে আমি আহসান হাবিব। দেখছিলেন বসুন্ধরা চায়ের সৌজন্যে সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নিউ ইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখা হচ্ছে না। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দ্বিপক্ষীয় বৈঠক হবে। ৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নিতে আগামী 23 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্য রাখবেন 27 সেপ্টেম্বর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। আগামী 24 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বিতর্ক অধিবেশন। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে 23 সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, এবছর ন্যূনতম সফর সঙ্গী নিয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। নিরাপত্তা এবং প্রেস সব মিলিয়ে হবে 57 জন। গতবারে 146 তুলনায় এবার 57। এবারের অধিবেশন ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরার বড় সুযোগ বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। এই সফরটার গুরুত্ব প্রধানত এই যে আমাদের এখানে একটি বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে, সে সম্বন্ধে যাতে কারো কোনো মনে দ্বিধা সংকোচ না থাকে, আমার বিশ্বাস নাই তেমন। আমরা বিশ্ব সম্প্রদায়কে অবহিত করা এবং উনি পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন এবং কিভাবে সামনের দিকে আমরা এগোতে চাচ্ছি সেই নিয়েও পৃথিবীকে একটু ধারণা দেবেন। মূল বৈঠকের পাশাপাশি পাকিস্তান, নেদারল্যান্ডস, নেপালের সরকার প্রধান সহ বেশ কিছু সংস্থা প্রধানের সাথে দেখা হবে প্রধান উপদেষ্টার। ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা না হলেও পররাষ্ট্র উপদেষ্টার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। যথেষ্ট উচ্চ পর্যায় থেকে ভারত থেকেও তো বিভিন্ন সময় অগ্রহণযোগ্য কথাবার্তা হয়েছে, আমরা জানি সেটা। কাজে এটা আমার মনে হয় এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা না করা উচিত। আর এই কারণে দেখা হচ্ছে না বা উনি দেখা করবেন না আমার তা মনে হয় না, কারণ আসলেই তো যেহেতু ওভারল্যাপ করছে না টাইম, দেখা হওয়া কঠিন। এবারের অধিবেশনের রোহিঙ্গা সংকট প্রসঙ্গও তুলবে বাংলাদেশ। প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও শক্ত ভূমিকা নেয়ার আহ্বান থাকবে বাংলাদেশের। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ নিশ্চিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহায়তার কথা জানিয়েছেন মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের 4 সদস্য। শুক্রবার সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এই কথা জানান তারা। চিঠির শুরুতেই ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের ভার গ্রহণ করায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান 4 সিনেটর। এছাড়াও বাংলাদেশে জরুরি ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কার কাজ চালানোর পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন তারা। দাবি জানান সত্যিকার অর্থেই বাংলাদেশে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনার। দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সব ঠিক থাকলে আগামী 26 সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে যাওয়া শুরু করবে বাংলাদেশের রূপালী ইলিশ। এতে খুশি ভারতের মাছ ব্যবসায়ীরা। তবে বাংলাদেশে ইলিশ যাওয়ায় দাম কমে যাবে ভারতের ইলিশের। এতে মনক্ষুণ্ণ আরেক দল ভারতীয় ব্যবসায়ী। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্টে বিস্তারিত। ভারতে আসন্ন পূজার মরশুম, পূজার উৎসবে সামিল হতে বঙ্গবাসী এখন প্রহর গুনছেন। আর সেই সাথে উৎসব গত 5 বছর ধরে আরও সুস্বাদু করে তুলেছে বাংলাদেশের ইলিশ। এবারও তার ব্যতিক্রম হলো না। বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টকে আবেদন করলাম যে পুজোর উপলক্ষে আমাদেরকে মাছ দেয়। সুখবরটা এলো, বাংলাদেশ গভর্নমেন্ট আমাদেরকে 3000 মেট্রিক টন ইলিশ ওনারা দেবে, এটা কনফার্ম করা হয়েছে। বাংলাদেশের ইলিশ বাংলার বাজারে আসার খবরেই খুশি ভারতীয় মাছ ব্যবসায়ীরা। আমাদের তো বেশ খুশি লাগছে। যেমন এখন যেমন মাছের ডিমান্ডটা আছে, বাংলাদেশের মাছের ডিমান্ড একটু আসলে বেশি হয়, আর প্লাস আমাদের ইন্ডিয়ান ইলিশের তখন ডিমান্ড কমে যাবে। রূপলী শস্যটা এটার জন্য সবাই খুব একটা উদ্গ্রীব আগ্রহে থাকে, সেটা আমরা এতদিন পাচ্ছিলাম না, তো এবার পাবো। সেই জন্যে মাছ ব্যবসায়ী হিসাবে আমরা সবাই খুব আনন্দিত। সব ঠিক থাকলে আগামী 26 সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে শুরু করবে বাংলাদেশের ইলিশ। যদি 25 তারিখে ওনারা পারমিশন করে দেয়
তাহলে খুব সম্ভব 26 তারিখ থেকে মাছ ঢুকতে আরম্ভ করবে। ডিটেলস ওনারা দেয়নি কতদিনের জন্য আমাদেরকে দেবে। তবে এতে কমবে ভারতীয় ইলিশের চাহিদা, যার ফলে অখুশি একদল ভারতীয় মৎস্য ব্যবসায়ী। এই মুহূর্তে বাজার ছেয়ে আছে ভারতীয় ইলিশে, কিন্তু বাংলাদেশের ইলিশ আসার ঘোষণা মাত্রই এখন বাজার কিন্তু অন্যভাবে প্রস্তুতি নিচ্ছে। তারা অপেক্ষা করছে কবে ঢুকবে বাংলাদেশের ইলিশ, আর যখন বাংলাদেশে ইলিশ ঢুকবে তখন মৎস্য ব্যবসায়ীদের কথা এই ভারতীয় ইলিশের মান এবং বিক্রি অনেকটাই কমে যাবে। ক্যামেরায় সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। ইন্দো প্যাসিফিক অঞ্চলের সার্বিক নিরাপত্তায় যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোয়াডের চতুর্থ শীর্ষ সম্মেলন। জোটের 4 সদস্য দেশ যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার সরকার প্রধানরা এতে যোগ দেবেন। একাধিক গণমাধ্যম বলছে, যেখানে মোদি ও জো বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠকে গুরুত্ব পেতে পারে বাংলাদেশ প্রসঙ্গ। ইন্দো প্যাসিফিক অঞ্চলের উন্নয়ন, অর্থনীতি, নিরাপত্তায় 4 দেশ যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত এই জোট কোয়াড নামেই পরিচিত। মূলত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্য রুখতেই জোটের চতুর্থ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের ডেলোয়ার অঙ্গরাজ্যে। এবারের সম্মেলনে নেতৃত্ব দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইন্দো প্যাসিফিক অঞ্চল সহ প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের যখন বিবাদ বাড়ছে, ঠিক এমন সময় কোয়াড সম্মেলনে যোগ দিচ্ছেন নরেন্দ্র মোদী। ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোয়াডে আলোচনা হতে পারে। শুধু তাই নয়, বাইডেনের সাথে মোদীর দ্বিপক্ষীয় বৈঠকে এ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের চেয়ে এ মুহূর্তে ইন্দো প্যাসিফিক সহ আঞ্চলিক ইস্যুতে সরব ভারত। এমন অবস্থায় কোয়াডকে বেশি গুরুত্ব দিচ্ছে মোদী সরকার। এদিকে কোয়াড শীর্ষ সম্মেলনের দিকে তীক্ষ্ণ নজর রাখছে ভারতের প্রতিবেশী দেশগুলো। মাসুদ রানা, নিউজ 24। প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে ভারতের মণিপুরে 900 কুকি যোদ্ধা প্রবেশ করছে বলে জানিয়েছেন মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। যোদ্ধারা মিয়ানমার জঙ্গলে প্রশিক্ষণ নিয়েছেন এবং তারা অস্ত্র ও ড্রোন ব্যবহার করছে। এমন অবস্থায় আবারও হামলার শঙ্কায় রাজ্য সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। গুঞ্জন এবার সত্যি হলো। প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে ভারতের মণিপুরে 900 কুকি যোদ্ধা প্রবেশ করেছে বলে জানিয়েছেন মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। কয়েকজন গোয়েন্দা কর্মকর্তার বরাতে এনডিটিভি জানিয়েছে, এসব যোদ্ধা 30 জনের গ্রুপে ভাগ হয়ে মণিপুরে প্রবেশ করেছে। তারা এই মাসের শেষ দিকে মেতেইদের গ্রামে বেশ কয়েকটি হামলার পরিকল্পনা করেও থাকতে পারে। আর এই গোয়েন্দা তথ্য শতভাগ সত্য বলে শুক্রবার সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। গোয়েন্দার সংস্থার প্রতিবেদনে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। তিনি আরো বলেন, এসব যোদ্ধারা মিয়ানমারে জঙ্গলে প্রশিক্ষণ নিয়েছেন এবং তারা অস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে। আগামী 28 সেপ্টেম্বরের মধ্যে মেইতি অধ্যুষিত গ্রামগুলোতে সমন্বিত আক্রমণ শুরু করবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। দেশটির গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট রাজ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। মাসুদ রানা, নিউজ 24। ওমানে দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে দেশটিতে কর্মরত বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় আলোচনা উঠে আসে পাসপোর্ট সমস্যা সমাধানের বিষয়টি। সাংবাদিকরা তুলে ধরেন, এমআরপি পাসপোর্ট পেতে সাধারণ মানুষের নানা ভোগান্তি সহ সমস্যার কথা জানান। প্রতিদিন এম্বাসিতে 90% মানুষই পাসপোর্টের কাজের জন্য আসেন, শিকার হন নানা ভোগান্তির। দূতাবাসে লোকবল কম থাকায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে অনেক প্রবাসী অসুস্থ হয়ে পড়ার অভিযোগ আছে। এই পরিস্থিতিতে সেবার মান উন্নয়নে দূতাবাসে ভবন বৃদ্ধি ও লোকবল বাড়ানোর আহ্বান জানানো হয়। এম্বাসির জন্য বড় একটা এরিয়া লাগবে, এখানে মানুষের হিসেবে এম্বাসি ছোট অনেক। আজকে দুদিন থেকে আমরা বহুত কষ্ট করতেছি। যারা আছে আমার মতো সবাই এখানে অনেক কষ্টের বিনিময়ে থাকতেছে এবং একদিন যদি কষ্ট করছি, এটা যদি কাজটা যদি সমাধান হয়ে যাইতো তাহলে আমাদের কোনো দুঃখ আসলো না, কিন্তু এখন লাগতেছে 3 দিন লাগবে। এখন এই 3টা দিন আমরা এখানে কই থাকবো, কই খাইবো, মানে পয়সা তো আছে কিন্তু দোকান নাই, পাশে বোটিং নাই। স্পেনে বাংলাদেশি বার্সেলোনা ও মাদ্রিদ কমিউনিটির উদ্যোগে দূতাবাস মিলনায়তনে রাষ্ট্রদূতের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় স্পেনে বাংলাদেশিদের পাসপোর্ট সংশোধনের জটিলতা, রেসিডেন্ট কার্ড বাতিলের আশঙ্কা সহ নানা সমস্যার কথা তুলে ধরেন প্রবাসীরা। জবাবে রেমিটেন্স যোদ্ধাদের এসব সংকট সমাধানের প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাস প্রধান আব্দুর রৌফ মণ্ডল, পলিটিক্যাল সচিব ইমাদুল হক, মুহতাসিমুল ইসলাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন স্পেনের সভাপতি আল মামুন, বকুল খান সহ আরও অনেকে। ইতালিস্থ বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী দল বিএনপির আত্মপ্রকাশ ও নতুন কমিটি গঠন করা হয়েছে। দেশটির রাজধানী রোমে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়। সভাপতি পদে সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে মইনুল ইসলামকে নির্বাচিত করা হয়। মিনার আহমেদের সভাপতিত্বে দলটির সভায় বক্তব্য রাখেন ইতালি বিএনপি নেতা ফারুক আহমেদ লিপু, মাসুক আহমেদ, মইনুল ইসলাম, শহীদুল ইসলাম সহ আরও অনেকে। সৌদি আরবের জেদ্দায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি মীর নাসিরের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম জেদ্দার উদ্যোগে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মফিজুল আলম মফিজ। প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য টিপু সুলতান। শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়। যুক্তরাজ্যের লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে 17তম বিসিএর শেফ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেখানে সেরা 10 শেফকে বেছে নেন ব্রিটেনের অভিজ্ঞ শেফ এবং ক্যাটারার্সদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল। বেস্ট বার নান শিরোনামে লন্ডনের হ্যামাস স্মিথ অ্যান্ড ফুলহ্যাম কলেজে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে নামকরা রেস্টুরেন্টে এবং টেক অ্যাওয়ের শেফরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিএর প্রেসিডেন্ট অলি খান এমবিই, জেনারেল সেক্রেটারি মিঠু চৌধুরী, চিফ ট্রেজারার টিপুর রহমান, শেফ দ্য ইয়ারের প্রধান শামসুল আলম খান শাহিন সহ অনেকে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিসিএর মেম্বার সেক্রেটারি ইয়ামিন দিদার। দর্শক, প্রবাসী সংবাদে নিচ্ছে বিরতি, সাথে থাকুন। স্বাগত একবার প্রবাসী সংবাদে। দেশে আছেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লব। এই দুই কর্মকর্তা ছাড়াও গোয়েন্দা নজরদারিতে আছেন আলোচিত সমালোচিত আরও কয়েকজন শীর্ষ পুলিশ কর্মকর্তা। শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে শুরু থেকেই বিতর্কিত ভূমিকায় ছিলেন পুলিশের এসব শীর্ষ কর্মকর্তা। বিস্তারিত থাকছে মাসুদুল আবনের প্রতিবেদনে। বৈষম্য বিরোধী আন্দোলনে হয়রানি, সমন্বয়কদের হেফাজতে নিয়ে নির্যাতন সহ নির্বিচারে গুলি করে শত শত ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা। তাদের নিয়ে খোদ পুলিশের মধ্যেও রয়েছে নানা আলোচনা। পুলিশ সদর দফতরের পরিসংখ্যান বলছে, গত 1 আগস্ট থেকে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের 187 জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত। এদের মধ্যে ছুটিতে 96 জন, গড়হাজির 49 জন, স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন 3 জন এবং অন্যান্য কারণে 39 জন পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। 1 আগস্ট থেকে অদ্যাবধি বাংলাদেশ পুলিশের 187 জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। প্রচলিত বিধিবিধান অনুসারে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তৎকালীন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ, যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, যুগ্ম কমিশনার এসএম মেহেদি হাসান, অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়াদ্দার সহ বিতর্কিত ও সমালোচিত অনেকেই এখনো লাপাত্তা। সবচেয়ে বিতর্কিত হারুনুর রশিদের বিষয়ে গুঞ্জন রয়েছে, তিনি গণপিটুনির শিকার হয়ে একটি বাহিনীর হাসপাতালে ভর্তি ছিলেন। তার বিরুদ্ধে অন্তত 50টি হত্যা মামলা রয়েছে। অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, মোহাম্মদ আলী মিয়া ও কৃষ্ণপদ রায়, ডিআইজি আসাদুজ্জামান, মোজাম্মেল হক, হাবিবুর রহমান সহ এখন পর্যন্ত 17 শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে ডিএমপির 8 বিভাগে দায়িত্বরত পুলিশ সদস্যরা নির্বিচারে গুলি চালায়। ডিএমপিডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ, বিপ্লব কুমার সরকার সহ বেশ কিছু শীর্ষ কর্মকর্তা দেশেই আছেন। শিগগিরই গ্রেফতার করা হবে তাদের।
এই দুইজন কর্মকর্তা ছাড়া যারা দেশে আছেন বা তারাও যদি থেকে থাকেন আমাদের নজরদারিতে, অবশ্যই আমরা তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনব। এদিকে সাবেক এই পুলিশ কর্মকর্তা মনে করেন এসব কর্মকর্তাদের আইনের আওতায় এনে পুলিশকে জনবান্ধব করতে হবে। যাদের উস্কানিতে, যাদের মদতে, যে এই সমস্ত অফিসারের মদতে এগুলো হয়েছে তাদেরকে তো শীঘ্রই আইনের আওতায় আনা হবে। আপনি জানেন যে ইতিমধ্যে অনেকের নামে মামলা হয়েছে এবং আরও বেশ কিছু অফিসারের নামে মামলা হবে। ডিএমপির অন্তত 27 কর্মকর্তা ছাড়াও চাকরিচ্যুত শীর্ষ কর্মকর্তারা পলাতক। তাদের অনেকের নামে একাধিক হত্যা মামলা রয়েছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। তুচ্ছ ঘটনায় হঠাৎ উত্তপ্ত পাহাড়, সহিংসতায় এখন উত্তপ্ত পার্বত্য এই জনপদ। পরিস্থিতি পর্যবেক্ষণে পার্বত্য 2 জেলা পরিদর্শন করেছেন সরকারের 3 উপদেষ্টা। ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের কথা জানান তারা। হুঁশিয়ারি দেন জড়িত সন্ত্রাসীদের কাউকে ছাড় দেওয়া হবে না। শান্ত পাহাড়ে জমেছে অশান্তির মেঘ। তুচ্ছ ঘটনায় খাগড়াছড়ির দিঘিনালায় শিষ্ট পাহাড়ি বাঙালির সহিংসতায় রেশ ছড়িয়ে যায় রাঙামাটিতেও। ঘটে প্রাণহানিও। প্রতিবাদে 2 জেলায় 144 ধারা জারি করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার খাগড়াছড়ি ও রাঙামাটিতে ছুটে যান স্বরাষ্ট্র উপদেষ্টা সহ 3 উপদেষ্টা। বৈঠক করেন জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে। সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় উপদেষ্টা। আর যারা পাহাড়কে অশান্ত করছে তাদের ছাড় নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দেব। বাইরে থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য। একটা কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা, যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয়। বৈঠকে অংশগ্রহণ করা রাজনীতিবিদরাও চান পাহাড়ের শান্তি। সবার প্রত্যাশা একটাই যে আমরা স্থায়ী শান্তি চাই। যে ঘটনাটা ঘটে গেছে এটা আসলে আমরা কেউ চাই না। কথিত সরকারের কিছু দোসর রয়েছে যারা অন্তরালে থেকে এই বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ছোট্ট ঘটনায় উস্কে দিয়ে জনগণ বিভ্রান্ত করছে। এইদিকে ঢাকায় বিক্ষুব্ধ পাহাড়ি ছাত্র জনতার ডাকে 3 পার্বত্য জেলায় 72 ঘন্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। এখন চলাফেরা করতে পারতেছি না, ঘরে বসে আছি। পাহাড়ি বাংলা সবাই এক করতে থাকতে চাই, চলতে চাই। আমরা পাহাড়ি লোক, আমরা শান্তি চাই, আমরা যেন ভালো থাকি। খাগড়াছড়ি সদরে বুধবার মোটরসাইকেল চুরির অভিযোগে মোহাম্মদ মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে পরদিন দিঘিনালায় বাঙালি শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার জেরে সহিংসতা ছড়িয়ে পড়ে। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, রাঙামাটি। দেশবাসীকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ঐক্যবদ্ধ জাতি মানুষকে রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি দিতে পারে। সিরাজগঞ্জের ইনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, অর্থনৈতিক মুক্তি ছাড়া কেবল রাজনৈতিক মুক্তি মানুষের প্রত্যাশা পূরণ করবে না। সিরাজগঞ্জ থেকে আরও জানাচ্ছেন আরেফিন শাকিল। 2008 সালের পর এনায়েতপুরে বিএনপির কোনো জমায়েত, সেখানে আবার প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তীব্র গরমের মাঝেই দুপুরের আগে কানায় কানায় পরিপূর্ণ স্থানীয় ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ। মঞ্চে ছিলেন জুলাই অভ্যুত্থানে এনায়েতপুরের ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও শহীদদের পরিবার। শুধু জুলাই অভ্যুত্থান নয়, বিগত 17 বছরে সিরাজগঞ্জ ছিল আন্দোলন সংগ্রামে উত্তপ্ত। হামলা মামলায় রীতিমতো ঘর ছাড়া ছিলেন বিএনপির নেতাকর্মীরা। বিকাল 4:30টার দিকে তুমুল বৃষ্টি শুরু হলে স্মরণসভা স্থগিত করা হয়। প্রায় 1 ঘন্টা পর বৃষ্টি থামলে সিরাজগঞ্জের মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি ছাড়া বিজয় অর্জিত হবে না। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একটি রাজনৈতিক দল হিসাবে আমরা বিশ্বাস করি, যখন দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের সামনে জবাবদিহিমূলক একটি ব্যবস্থা থাকবে, তখনই যারা সরকার পরিচালনা করবে
তারা জনগণের কথা চিন্তা করবে। 4 আগস্ট নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, আইনকে আইনের মতো চলতে দিতে হবে। আমাদেরকে যদি বাংলাদেশের মানুষের মুক্তির যে মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সেটিকে যদি অর্জন করতে হয়, আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে আইন হাতে তুলে নিলে চলবে না, আইনকে আইনের মতন করে চলতে দিতে হবে। বৃষ্টি বিঘ্নিত সমাবেশ হওয়ায় আবারও এনায়েতপুরে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন তারেক রহমান। সেটি আমরা পূরণ করতে সক্ষম হব। আরিফিন শাকিল, নিউজ 24, সিরাজগঞ্জ। দর্শক, এই ছিল প্রবাসী সংবাদে। ধন্যবাদ সবাইকে।